আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধানটা তোমাদের করে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে। কেননা এই বছর কিন্তু প্রশ্ন করা হবে তোমাদের বিদ্যালয় থেকে, তোমাদের শিক্ষকরাই তোমাদের প্রশ্ন করবেন এই নমুনা প্রশ্নপত্রের আলোকে। আজকে আমরা চতুর্থ পর্বে কিছু রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই 3টা পর্ব দেখে ফেলেছি। প্রথম পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখেছিলাম। তারপর দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান দেখেছি। তারপর গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10টা, প্রত্যেকটা 2 করে 20 নাম্বার। এই 10টা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা দেখেছিলাম। তো যারা এই ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় পর্ব 4, রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন, ক বিভাগ। 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে 15 নাম্বার। তো 3টা প্রশ্ন এখানে রয়েছে। 1 নম্বরে আছে কি, বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। 2 নম্বরে আছে সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও। আর 3 নম্বরে হচ্ছে সামাজিক কাঠামো হিসাবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এখন আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেখব। দেখো, আজকে আমরা আলোচনা করছি প্রেক্ষাপটবিহীন যে রচনামূলক প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে 4 নম্বর পর্বে। আর আগামী পর্বে আমরা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক বিভাগ 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 5 করে 15 নাম্বার। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার ধাপগুলো মোট 8টা ধাপ আছে। আমরা এখানে 8টা দিচ্ছি, তোমরা যে কোনো 5টা লিখতে কিন্তু হবে। ঠিক আছে, 1 নাম্বার অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। 2 অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা। 3 প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করা। 4 তথ্যের উৎস নির্বাচন করা। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কোন বিষয়ে অনুসন্ধান করবো সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তারপর যে অনুসন্ধানের জন্য আমাদের কিছু প্রশ্ন লাগবে সেই প্রশ্নগুলো আমাদের হচ্ছে নির্দিষ্ট করতে হবে। এখন এই প্রশ্নগুলো থেকে আমাদের মূল বিষয়গুলো খুঁজে বের করতে হবে। তারপর তথ্যের উৎস কী হবে, আমরা কি পাঠ্যপুস্তক, ইন্টারনেট বা কোনো সাক্ষাৎকারের মাধ্যমে তথ্যগুলো নেব কিনা সেটা আমাদের নির্বাচন করতে হবে। 5 নম্বরে আছে কি, তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন করা বা তৈরি করা। তথ্য সংগ্রহ করতে আমাদের কী কী লাগবে, আমরা কি কম্পিউটারে তথ্যগুলো সংগ্রহ করব নাকি আমরা খাতা কলমে সংগ্রহ করব সেই বিষয়টা। 6 নম্বরে হচ্ছে কি তথ্য সংগ্রহ করা। 7 নম্বরে তথ্য বিশ্লেষণ করা, সেই তথ্যটাকে বিশ্লেষণ করতে হবে যে তথ্য আমরা পেয়েছি, এবং তারপর সেই বিশ্লেষণ করা তথ্যের উপর আমরা একটা ফলাফলে পৌঁছাবো, একটা সিদ্ধান্ত গ্রহণ করব। এটা হচ্ছে 8 নম্বর ধাপ, সিদ্ধান্ত গ্রহণ করা। তো এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে কী আছে, সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতা বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গ্রিক সভ্যতা। সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতা। প্রাচীন যে সভ্যতাগুলো নদীকে আশ্রয় করে গড়ে উঠেছিল সেগুলোর অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। কৃষি পণ্যের প্রাচুর্যের উপর ভিত্তি করে ধীরে ধীরে সেখানে শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটেছিল। অন্যদিকে প্রাচীন গ্রিক ও ফিনিশীয় সভ্যতার জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের তীরবর্তী একটি ভূখণ্ডকে আশ্রয় করে। সমুদ্রের তীরবর্তী এই সভ্যতাগুলো চারপাশে ছিল না বিস্তৃত চাষের জমি কিংবা সেচের সুবিধা। এই সভ্যতাগুলোতে তাই অর্থনীতির বিকাশ ঘটে ভিন্নভাবে। সমুদ্র থেকে মাছ, মণিমুক্তা এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংগ্রহে তারা দক্ষতা অর্জন করেছিল। পার্বত্য এলাকা থেকে কাঠ সংগ্রহ করে সেই কাঠ দিয়ে তারা জাহাজ নির্মাণ করে সমুদ্রপথে বাণিজ্য কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা নিজেদের অর্থনৈতিক জীবন গড়ে তুলেছিল। অসংখ্য পাহাড় দিয়ে বিচ্ছিন্ন ছিল গ্রিসের ভূমি। জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রিসের বিভিন্ন অংশে পৃথক যে জনবসতিগুলো গড়ে ওঠে তার একটির সঙ্গে অন্যটির সম্পর্ক ছিল শিথিল, যোগাযোগ ছিল সীমিত আকারে। গ্রিসের এই সব স্বতন্ত্র অংশে ধীরে ধীরে বেশ কিছু নগর রাষ্ট্র গড়ে ওঠে। এইসব নগর রাষ্ট্রের মধ্যে স্পার্টা এবং অ্যাথেন্সের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মধ্য গ্রিসের পার্বত্য ও অনুর্বর একটি এলাকায় বিকাশ ঘটেছিল অ্যাথেন্স নামের নগর রাষ্ট্রের। গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল সমুদ্রের তীরে। এই সভ্যতাটি ছিল মূলত অনেকগুলো দ্বীপের সমষ্টি। নগর রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল এক একটি দ্বীপকে কেন্দ্র করে। এ পর্যন্ত লিখবে, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এ লাইন বাদ। এই পর্যন্ত হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের উত্তর। আর একটু যদি কেউ লিখতে চাও বিস্তারিত তাহলে বাস এখান থেকে লিখতে পারো, বাট একটু দূর লিখলেই হয়ে যাবে। প্রাচীন গ্রিসের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে পর্বত, সমুদ্র বেষ্টিত দ্বীপমালা। মূলত গ্রিস সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপ রাষ্ট্রের সমন্বয়।
এই দ্বীপ রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বিভিন্ন সময়ে দ্বন্দ্ব সংঘাতে যেমন লিপ্ত হয়েছে, তেমনি আবার সংঘবদ্ধ হয়েও নানান কাজ করেছে, যে কারণে এই সভ্যতায় ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। আনুমানিক 1200 প্রাক সাধারণ অব্দ থেকে সূচিত হয়ে প্রাক সাধারণ অব্দ 500 পর্যন্ত সময়ে গ্রিক সভ্যতার পূর্ণ বিকাশ ঘটেছিল। সর্বশেষ 3 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক কাঠামো হিসাবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। ঠিক আছে, তো সামাজিক কাঠামোর তো অনেকগুলো উপাদান রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পরিবার। তো আজকে আমরা দেখব সামাজিক কাঠামো হিসাবে পরিবারের ভূমিকা। দেখো, সামাজিক কাঠামো হিসেবে পরিবার, সামাজিক কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক উপাদান হচ্ছে পরিবার। একজন মানুষের জন্য প্রথম সামাজিক দল বা সংগঠনই হচ্ছে পরিবার। পরিবার একজন ব্যক্তির সামাজিক বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একজন শিশু ছোটো থেকে বড় হয় কিন্তু পরিবার থেকে সে সব কিছু কিন্তু শেখা শুরু করে, ভালো মন্দ আচার আচরণ সব কিছু। তো সে কী খাবে, কীভাবে কথা বলবে, কী পড়বে, কী কাজ করবে ইত্যাদি পরিবারের মাধ্যমে অনেকাংশেই নির্ধারিত হয়ে থাকে। একজন মানুষ পরিবারের মাধ্যমে বুঝতে পারে বৃহত্তর সমাজের মধ্যে তাকে কী ভূমিকা রাখতে হবে, সে কী হবে, কী করলে তাকে ভালো বা খারাপ বলে মনে করা হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সুমনের পরিবার তাকে শেখালো যে সে যদি বাইরের লোকদের সাথে যোগাযোগের সময় নম্র ভদ্র থাকে তাহলে তাকে সবাই ভালোই বলবে। এখন সুমন যদি পরিবারের এই শিক্ষা মান্য করে তাহলে সে অন্যদের কাছে ভদ্র ছেলে হিসেবে পরিচিত হবে, আর যদি অমান্য করে তাহলে অন্যরা তাকে অভদ্র মনে করবে। আবার সালমা যদি তার পরিবারের সদস্যদের সবসময় রুক্ষ আচরণ করতে দেখে সে সেরকম আচরণে অভ্যস্ত হবে, সে তখন সকলের কাছে অভদ্র হিসেবে পরিচিত হবে, লোকে তখন তাকে অপছন্দ করবে। এভাবেই সামাজিক কাঠামোয় ব্যক্তির অবস্থান ও ভূমিকা তৈরিতে পরিবারের প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা 3টা প্রশ্নের সমাধান দেখলাম। আমরা আগামী ক্লাসে পরবর্তী পর্বে অর্থাৎ 5 নম্বর পর্বে আলোচনা করব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো এরকম তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা হচ্ছে 8 করে, 5 8 40 নাম্বার। এই 40 নাম্বারের সমাধান আগামীকাল করে দিব আমরা। প্রত্যেকটা প্রশ্নে দেখবে যে 1টা বা 2টা করে দৃশ্যপট থাকবে, সেই দৃশ্যপটের আলোকে হচ্ছে 2টা করে ছোটো প্রশ্ন থাকবে, বা ঘটনা থাকবে, সেই ঘটনার আলোকে হচ্ছে 2টা করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে সাজানো হয়েছে। মোট 5টা প্রশ্ন এখানে রয়েছে, 5টা প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে দেখো এই যে 5টা অধ্যায় এখানে রয়েছে, এই 5টা অধ্যায় থেকে তোমাদের কিন্তু ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। আর এই প্রশ্নটা তৈরি করা হবে এই নমুনা প্রশ্নপত্রের আলোকেই, অনেকটা এই ধরনের প্রশ্নই হবে, তবে হুবহু এই প্রশ্নগুলো কিন্তু আসবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা এই নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এই সবগুলোর সমাধান দেখে ফেলেছি। আমাদের শুধু রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যেগুলো এগুলোর সমাধান বাকি আছে, যেটা তোমরা আগামী পর্বে পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।